This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। স্বাগত নজর রাখবো এই মুহূর্তের হেডলাইন্স। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর রাজপথে এখনো সুবিচারের দাবি নিহত চিকিৎসকের মা বাবার ডাকে আজ নবান্ন অভিযান সবাইকে শামিল হওয়ার আহ্বান। অভিযানের জন্য আবেদন জমা পড়েনি, দাবি প্রশাসনের বিকল্প জায়গা ঠিক করে দিল পুলিশ। তিলোত্তমা ধর্ষণ খুনের বছর পার, রাজপথে ফের প্রতিবাদের ঢেউ। WBJDF এর ডাকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল। ফের প্রতিবাদীদের রাত দখল, শহরতলি জেলাতেও প্রতিবাদের গর্জন, স্লোগানে প্রতিবাদে কলরব। নবান্ন অভিযান ঠেকাতে পুলিশের তৎপরতা, নিরাপত্তার ঘেরাটো। পিটিএস, সাঁতরাগাছি, মন্দিরতলা সহ নবান্নমুখী সব রাস্তায় ব্যারিকেড, প্রচুর পুলিশ মোতায়েন। হাওড়া ময়দানে ড্রোনে নজরদারি। তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযানে অনুমতি দিল না হাইকোর্ট। পুলিশ অনুমতি দেয়নি, হস্তক্ষেপ করবে না আদালত। কেউ আইন ভাঙলে পদক্ষেপ করবে পুলিশ, জানিয়ে দিল আদালত। রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই কিভাবে এসআইআর এর প্রস্তুতি নির্বাচন কমিশনে, ব্যাখ্যা চাই মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠি নবান্নে। সংবাদ মাধ্যমে যা বেরিয়েছে তা যথার্থ কিনা জানান সিইওকে চিঠি লিখে জানতে চাইলেন স্বরাষ্ট্র সচিব। এসআইআর এর জন্য প্রস্তুত নয় রাজ্য, পর্যাপ্ত সময় প্রয়োজন, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে নবান্ন। এসআইআর হলে রোহিঙ্গাদের ভোটে জেতা সরকার মুখ থুবড়ে পড়বে, তাই আটকানোর চেষ্টা খোঁচান বিজেপি। নবান্ন অভিযান ঘিরে কার্যত দুর্গ নবান্ন চত্বর, দুর্ভেদ্য দুর্গে পরিণত সাঁতরাগাছি, হাওড়া ময়দান, শিবপুর এলাকা। নবান্ন যাওয়ার সব রাস্তায় পুলিশে ছয়লাভ। যেরকম আপনাদের দেখাচ্ছিলাম, লোহার উঁচু উঁচু ব্যারিকেড রয়েছে, মিছিল আটকাতে আনা হয়েছে কন্টেনার। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে হাওড়া ময়দান থেকে এবং সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে খিদিরপুর থেকে। আমি প্রথমে একবার হাওড়া ময়দানের দিকে নজর রাখবো। সুব্রত, এর আগে তুমি যখন দেখাচ্ছিলে ড্রোনের মাধ্যমে হাওড়া ময়দান, সেখানে নজরদারি চলছে। শুধু তাই নয়, আমি যেটা দেখতে পাচ্ছি ব্যারিকেডও ইতিমধ্যে সেখানে লোহার বিম দিয়ে বসানো হয়ে গিয়েছে। দেখো, একেবারেই সকাল থেকে কিন্তু আঁটো নিরাপত্তা। শুধু সকাল থেকেই বলবো না, গত 4 তারিখ থেকে কিন্তু পুলিশের, হাওড়া সিটি পুলিশের এই তদারকি অর্থাৎ এই যে প্রস্তুতি শুরু করে দিয়েছিল। আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ময়দান, আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছন দিকে বঙ্গবাসীর মোড় এবং সেই বঙ্গবাসীর মোড় থেকে কাজীপাড়ার দিকে যে রাস্তা অর্থাৎ নবান্নর দিকে যে রাস্তা, সেই রাস্তা কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ প্রায় 15 ফুটের মতো ব্যারিকেড, সেই ব্যারিকেডগুলো এখানে দেওয়া রয়েছে। কোথাও মাটিতে গর্ত করে সেখানে কংক্রিট ঢালাই করা হয়েছে, কখনো বা নাট বোল্টের মাধ্যমে টাইট করা হয়েছে। তোমাকে দেখাবো সেই ছবিগুলো, একেবারে বজ্র আটুনি। অর্থাৎ এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযান বিগত আমরা মাস দেড়েকের মধ্যে কয়েকটি দেখেছি, কিন্তু আজকের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান একটা অন্যরকম তাৎপর্য দিচ্ছে। এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিআইজি রয়েছেন, এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন। তারা কিন্তু নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে নিচ্ছেন, কারণ যত বেলা বাড়ছে পুলিশি প্রস্তুতি কিন্তু ততই আঁটোসাঁটো হচ্ছে। যেমন কলকাতার দিক থেকে কন্টেনার আনা হয়েছে, সেই কন্টেনারগুলোকে রাখা হয়েছে রাস্তার ধারে। বেলা বাড়লে সেই কন্টেনারগুলোকে রাস্তায় আড়াআড়ি করে ফাইনাল ব্যারিকেডের মতো কাজ করা হবে। তবে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে। পদস্থ আধিকারিকরা তাদেরকে ডিআইজি কোনো নির্দেশ দিচ্ছেন এই মুহূর্তে এই হাওড়া ময়দানে ব্যারিকেডের সামনে। পাশাপাশি ব্যারিকেডের অপর প্রান্তে সেখানে কিন্তু জল কামান রাখা রয়েছে, বজ্র যে টিয়ার গ্যাসের যে গাড়ি, সেই টিয়ার গ্যাসের গাড়ি রাখা রয়েছে, অ্যাম্বুলেন্স রাখা রয়েছে এবং অন্যান্য জেলা থেকে একেবারেই যেটা আমরা দেখতে পাচ্ছি সুব্রত, রীতিমতো কড়া নিরাপত্তার ঘেরাটোপ। ডিআইজি র্যাঙ্কের অফিসাররা সেখানে রয়েছেন, পুরো যে বন্দোবস্ত রয়েছে সেটাও তারা তদারকি করে তদন্ত করে দেখছেন। আমি একবার একটু খিদিরপুরের দিকে নজর রাখি, কারণ সুপ্রিয় রয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে। সুপ্রিয়, যেটা তোমার কাছে প্রথমেই জানতে চাইবে, একটু আগে যেটা তুমি দেখাচ্ছিলে যে নিরাপত্তা এতটাই আঁটোসাঁটো করা হয়েছে যে মাছি গলারও জায়গা নেই, এটা আমরা বলতে পারি। কারণ এইরকম অভিনব কন্টেনার রেখে সেখানে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? আর আমাদের TV9 বাংলা দর্শকদের জন্য একটু তুলে যদি ধরতে পারো সেখানকার পরিস্থিতিটা এই মুহূর্তে।
সম্প্রতি তোমাকে আমি এই মুহূর্তে খিদিরপুর রোডে রয়েছি, এখানকার একটা ছবি দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে দরজাটি বন্ধ হয়ে গেল, এটাও কিন্তু একটা কন্টেনার, অর্থাৎ রাস্তার মাঝে একের পর এক কন্টেনার পাশাপাশি বসিয়ে দিয়ে যে রাস্তা বন্ধ করা হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, সেই কন্টেনারের সারির মাঝে কিন্তু ঠিক এ ধরনের একটি কন্টেনার রয়েছে, যার মধ্যে দুদিকে ঢোকা এবং বেরোনোর জন্যে গেট রয়েছে। অর্থাৎ যেটা আমরা পুলিশের তরফ থেকে জানতে পারছি বা পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন, যে গোটা রাস্তা যখন বন্ধ করে দেওয়া হবে এক এক করে কন্টেনার দিয়ে, যদি কোনো এমার্জেন্সি গাড়ি পাস করানোর দরকার হয় বা কোনো যদি অ্যাম্বুলেন্সকে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো তখন কন্টেনার সরানোর মতন কোনো পরিস্থিতি থাকবে না, কারণ এই সুবিশাল লোহার কন্টেনার দ্রুততার সঙ্গে সরানো কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে সেই সময় যাতে এমার্জেন্সি পারপাস যদি কোনো গাড়িকে একদিক থেকে অন্যদিকে যেতে হয়, এই ডোর খুলে দেওয়া হবে, এই দরজাটি খুলে দেওয়া হবে এবং তার মাঝে পাটাতন রয়েছে, সেই পাটাতন নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স হোক বা কোনো প্রাইভেট কার যার এমার্জেন্সি থাকবে তাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আর এটাই কিন্তু খিদিরপুর রোডে এই বন্দোবস্ত করা হয়েছে। এই জায়গাটা আরো একবার আমি টিভি9 বাংলা দর্শকদের জন্য তুলে ধরতে চাইবো সুপ্রিয়, যে কন্টেনার তুমি দেখাচ্ছিলে, যেভাবে কন্টেনার রেখে সেখানে একটা রীতিমতো একটা অপ্রতিরোধ দুর্গ গড়ে তোলা হচ্ছে, যদি হঠাৎ করে কোনো এমার্জেন্সি হয়, অ্যাম্বুলেন্স পাস করানোর দরকার হয় সেখান থেকে, তাহলে কিভাবে সেটা পাস করানো হবে? এই সেই কন্টেনার যেটা আমাদের সহকর্মী সুপ্রিয় তুলে ধরছে। আমি আরো একবার সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, একবার কন্টেনারটা আরো একবার দেখতে চাইবো তোমার মাধ্যমে, যেভাবে কন্টেনারের একদিক থেকে আরেক দিকে যাওয়া যায়, অর্থাৎ অ্যাম্বুলেন্স জাতীয় কোনো এমার্জেন্সি যদি পড়ে, যদি গাড়ি পাস করাতে হয়, সেক্ষেত্রে এই ধরনের কন্টেনারের মাধ্যমেই সেই পাসটা করানো হবে, তাই তো সুপ্রিয়? আরো একবার যদি তুলে ধরো তুমি। একদমই সম্প্রীতি, দেখো খিদিরপুর রোডে দাঁড়িয়ে রয়েছি, রাস্তার এক অংশ দেখো ইতিমধ্যেই কিন্তু পরপর কন্টেনার আড়াআড়িভাবে দিয়ে রাস্তার একটা অংশ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি এই যে নীল রঙের যে কন্টেনারটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটি বিশেষ ধরনের কন্টেনার, যে কন্টেনার কলকাতা পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছে এ ধরনের যে আন্দোলন বা এ ধরনের যে নবান্ন অভিযান বা এ ধরনের কর্মসূচিকে আটকানোর জন্যে এই বিশেষ কন্টেনার কলকাতা পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সেই নীল রঙের যে কন্টেনারটিকে রাস্তার মাঝখানে রাখা হয়েছে, এটি হচ্ছে তার দরজা, দুদিকে দুটি পাল্লা, এবং এই পাল্লা খুলে দেওয়া হবে, কারণ এই যে নীল রঙের যে কন্টেনার রয়েছে এর পাশের অংশ দিয়ে এখন যান চলাচল করছে, অপর অংশে দেখো একটি কন্টেনার এখন রাখা রয়েছে, এবং মাঝের যে অংশ রয়েছে এই জায়গাটিও কিন্তু পরপর কন্টেনার দিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু গোটা রাস্তা যখন বন্ধ হয়ে যাবে, সেই সময় যদি কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ির যদি এক প্রান্ত থেকে অন্যদিকে যাওয়ার প্রয়োজনীয়তা থাকে, তার যদি এমার্জেন্সি থাকে, সেই গাড়িকে কিভাবে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, কারণ এই সুবিশাল কন্টেনার হাত দিয়ে যখন তখন সরিয়ে ফেলা সম্ভব নয়, এগুলোকে কিন্তু ক্রেন দিয়ে এনে পাশাপাশি বসানো হচ্ছে। আর সেই আপৎকালীন পরিস্থিতির জন্যই কিন্তু এই বিশেষ নীল কন্টেনার, এই দরজাটি খুলে দেওয়া হবে, পাটাতন বের করে দেওয়া হবে, এবং এর মাঝ দিয়ে গাড়ি রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব অনায়াসেই পৌঁছে যেতে পারবে। এবং এই বিশেষ বন্দোবস্ত কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে, এই বিশেষ কন্টেনারটি তৈরি করা হয়েছে। খিদিরপুর রোডে আমরা দেখতে পাচ্ছি সেই কন্টেনার ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, এবং রাস্তার যে অংশ এখনও যান চলাচলের জন্য খুলে রাখা হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, সেই অংশটাও কিন্তু, অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছ যে খিদিরপুর ব্রিজ লেখা রয়েছে, একদম এইখান থেকেই কিন্তু সোজা নবান্নের অভিমুখে পৌঁছে যাওয়া যায়, অর্থাৎ রেড রোড বা ডাফরিন রোড, মেয়ো রোড থেকে যে রাস্তা আসছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ওই রাস্তার সংযোগস্থল যেখানে তুমি দাঁড়িয়ে আছো সুপ্রিয়, নজর রাখো। আর এদিকে আপনাদের যেরকম আমরা জানাচ্ছিলাম যে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, বিভিন্ন জায়গায়, এই সমস্ত জায়গা অর্থাৎ যেখান থেকে নবান্ন যাওয়া যেতে পারে সমস্ত জায়গায় এই ধরনের লোহার ব্যারিকেড, এখানে লোহার ব্যারিকেড ইতিমধ্যেই সেখানে বসানো হয়েছে, লোহার বিম দিয়ে সেটাকে বসানো হয়েছে। এবং শুধু তাই নয়, যেরকম আপনাদের দেখাচ্ছিলাম হেস্টিংস, খিদিরপুর, সেই জায়গায় রীতিমতো রাস্তায় কন্টেনার দিয়ে রাস্তায় সেখানে যান চলাচল ইতিমধ্যে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং কিছুক্ষণ পর সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সেখানেই প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মনে যে যদি কোনো এমার্জেন্সি হয়, যদি অ্যাম্বুলেন্স পাস করাতে হয়, তাহলে কিভাবে হবে? তার ব্যবস্থাও করে রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। একটু আগে আমাদের প্রতিনিধি সুপ্রিয় যেটা তুলে ধরছিল যে একটা কোর কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে, যার দুদিকেই দরজা রয়েছে, এবং তার মধ্যে দিয়ে এই গাড়িগুলো পাস করানো হবে এমার্জেন্সি সিচুয়েশনে। সাঁতরাগাছিতে যেরকম আপনাদের জানাচ্ছিলাম সকাল থেকে সেখানেও ব্যারিকেড এবং পুলিশে ছয়রাত। দেখুন বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নবান্ন অভিযানে বজ্র আটুনি, দেখুন সাঁতরাগাছি, হেস্টিংস, মন্দিরতলা, হাওড়া ময়দান, খিদিরপুর, সমস্ত জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মাল্টিক্যাম কভারেজ দেখছেন টিভি9 বাংলায়।
নবান্ন অভিযানের আগে নিরাপত্তা কতটা সুনিশ্চিত করা হয়েছে তা দেখতে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি নিজে এসছেন এবং এসে পুরোপুরি একেবারে যে লোহার ব্যারিকেড সেই ব্যারিকেড তিনি নিজে যেমন খতিয়ে দেখছেন ঠিক একইভাবে দেখা হচ্ছে যে ব্যারিকেডের মূলত কোথায় এসে জমায়েত হবে এবং যখন জমায়েত হবে তখন অন্য পুলিশদের অবস্থান কোথায় হবে এবং মাইকিংয়ের ব্যবস্থা কোথায় হয়েছে, সিসি ক্যামেরা কোথায় রয়েছে, অর্থাৎ একাধিক বিষয় কিন্তু পুলিশ কমিশনার স্বয়ং নিজে একেবারে সাঁতরাগাছি ব্রিজে এসে খতিয়ে দেখছেন। ক্যামেরা গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। উত্তরপাড়ায় যাব, এই যে এটা কলকাতায় প্রত্যেকটা দিন হচ্ছে নাকি? আমি হায়দ্রাবাদ থেকে এখানে এসেছি, ট্রেন থেকে নামার পরে হ্যারাস হচ্ছি, সমানে বেঙ্গলে পরীক্ষা আছে 9টা থেকে। কি অবস্থা এভাবে যাবো কিভাবে? পুরো জিনিসটা বন্ধ করে দিয়ে এখন বলছে ওদিক দিয়ে যাও। কোন দিক দিয়ে যাবে? সব তো বাস বন্ধ করে দিয়েছে। এই রাজ্যটাকেই তুলে দিন। রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে আপনাদের শোনায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এবং তার পাশাপাশি কুণাল ঘোষের বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী, এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়। আমিও তো সবাইকে বলবো খালি হাতে যাবেন, শান্তিপূর্ণভাবে করবেন, সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে বিরোধে যাবেন না। আমার পক্ষ থেকেও আপিল থাকলো, বাবা মারও আপিল আছে, এবং যেখানে বাধা দিবে বসে পড়ে বিক্ষোভ দেখান। কিন্তু ওনারা যেভাবে উস্কানিতে নেমেছেন, যদি কিচ্ছু ঘটে 72 ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে, এটা জনগণই করবে, এটা বুঝে রাখুন। আমরা 1 ইঞ্চি মাটি ছাড়ব না। আসলে এই মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করছে বিরোধীরা, টুকরো টুকরো শকুনের রাজনীতি। বিজেপি ওপাশে রামবাম নকশাল, ওপাশে অমুক, ওপাশে তমুক। অভয়ের বাবা মাকে অনুরোধ করব, ভাবুন, দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন, এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন, আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের। সিবিআই কাদের? বিজেপির। দিল্লির নেতারা কাদের দলের? বিজেপির। দেখা করেনি কারা? বিজেপি। আর আপনি সেই সব দুষ্টু লোকদের পাল্লায় পড়ে তাদের সঙ্গে যাচ্ছেন নবান্ন। এটা কোনো কাজের কথা হলো? আপনার যাওয়ার কথা তো সিজিও। ফলে সম্পূর্ণভাবে রাজনীতির একটা অপচেষ্টা, মানুষ ধরে ফেলেছেন এদের চক্রান্ত। ওই হাতে গোনা কয়েকটা লোক, যারা কেউ বিজেপি, ওপাশে আর একটা দিকে হয়তো ওই সিপিএম ফিপিএম এর লোকজন থাকবে। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর, রাজপথে ফের গর্জন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল শেষে রাত দখল WBJDF এর। ভোর 4টে পর্যন্ত রাত দখলের পর রাখি বন্ধন কর্মসূচি পালন করেন প্রতিবাদীরা। শহরতলি জেলাতেও প্রতিবাদের ঢেউ, দেখুন সেই ছবি। সিবিআই 93টা CFSL রিপোর্ট তৈরি করেছে। যারা এই মামলা তদন্ত সিবিআইতে করছেন, যে সমস্ত অফিসাররা আছেন, এই 93টা CFSL রিপোর্টের মধ্যে কোথায় কি আছে, কি তথ্য লুকিয়ে আছে, তারা সব জানেন, কিন্তু তারা চোখ বন্ধ করে আছেন, কিছু বলবেন না। সিবিআই ডাইরেক্টর উঠে চলে যাচ্ছেন, বলছেন এই মামলা আমরা ছেড়ে দেব। যে সিবিআই সব কিছু জানে, কোথাও না কোথাও ম্যানেজ হয়েছে, ম্যানেজ হয়ে প্রকাশ্যে আনবে না। অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে সাধারণ বাংলার মানুষের মধ্যে যে চেতনার জন্ম হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে স্বাভাবিকভাবে এই ন্যায় বিচারের জায়গাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব, এবং যতদিন না ন্যায় বিচার আসবে সেই জায়গা থেকে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ফর্মে, বিভিন্ন জায়গাতে আমরা ন্যায় বিচারের দাবিতে এই লড়াই এগিয়ে নিয়ে যাব। ডাক্তার ভাইরা 1 বছর পর ডাক দিল এবং এত মানুষ এসেছেন, সেটাই তো প্রমাণ করছে যে আন্দোলন পিছিয়ে যায়নি। সেইটাই তো প্রমাণ করছে যে আগুন এখনো জ্বলছে। মানে সবাই বলছেন 1 বছর হয়ে গেছে, বিচার তো মিলল না। আমি বলছি 1 বছর হয়ে গেছে, আগুন তো নিভল না। এক ইতিবাচক দিকটা দেখতে হবে। একদম। আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি শিবিরের ব্যানারে তৃণমূল কংগ্রেসের লোগো, আর সেই ছবি সামনে আসতেই জোর বিতর্ক দাসপুরের নন্দনপুরে। অসীম বেরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, কি দেখেছো, কি ঘটেছে?
দেখো একেবারেই দেখো আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি চলছিল সেই কর্মসূচিতেই কিন্তু দেখতে পাওয়া গেছে যে লোগো লাগানো রয়েছে, সেই লোগোর পাশে কিন্তু তৃণমূলের জোড়া ফুল চিহ্ন, আর যাকে ঘিরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে শুধু দাসপুর নয়, জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শাসক বিরোধী চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। একদিকে যেমন সিপিএম থেকে শুরু করে বিজেপি তারা তীব্রভাবে শাসক দলকে তারা কটাক্ষ করেছে। তারা বলছে যে এই সরকার তৃণমূলের সরকার, তাই তারা তাদের মর্জি মতো সরকারি এই যে ব্যানার যেখানে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে সেখানে সরকারি প্রোগ্রাম, সেখানে কি করে তৃণমূলের লোগো থাকতে পারে, কিন্তু পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। দেখো সবে মিলিয়ে এই ঘটনা ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু দাসপুর জুড়ে বলা যেতেই পারে। ধন্যবাদ অসীম। সরকারি অর্থের যে প্রকল্প, সেই প্রকল্পে তৃণমূল কংগ্রেসের দলীয় সিম্বল ব্যবহার, তাদের দলীয়করণের সমস্ত ব্যবস্থায় যে দলীয়করণের নির্লজ্জতম উদাহরণ আজকের এই ঘটনা। এটা খুব দুর্ভাগ্যজনক। এই সরকার তৃণমূলেরই সরকার, এই সরকার পশ্চিমবঙ্গের সরকার নয়, সাধারণ মানুষের সরকার নয়। তারা সেটা আরো একবার প্রমাণ করেছে। কোনটা দল কোনটা সরকার এরা তো কোনো কিছু মানছে না, এরা আইন মানে না, এরা আদালত মানে না, এরা কোনো নিয়ম কানুন মানে না, সরকারি নির্দেশনামা মানে না। সরাসরি দলীয় প্রতীকে যদি এই ধরনের কর্মসূচি হয় তাহলে তো ব্লক প্রশাসন থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। বছরের পর বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই বিডিও অফিস, থানা, এইগুলো সব তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে কার্যত। তো সেখানে এটা নতুন কিছু নয়। এটি সম্পূর্ণভাবে সরকারি কর্মসূচি, সরকারি নির্দেশ অনুযায়ী যে প্রিন্টিং করতে আমি দিয়েছিলাম, কিন্তু যিনি প্রিন্টিং করেছেন তিনি ভুলবশত এটি করে ফেলেছেন এবং আমাদের চোখে যখন পড়ে আমরা সঙ্গে সঙ্গে সেটিকে সংশোধন করিনি, খুলিনি। সেরকম ধরনের ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে সেটা আমি দেখব এবং লক্ষ্য রাখবো। এটি সম্পূর্ণভাবে মিস্টেক প্রিন্টিংয়ের।